আজ 19শে মে 2026 বিকেল এখন প্রায় সাড়ে ছটা বাজে। চলে এলাম ছাদে। যেরকম প্রত্যেক দিন বিকেলে আসি অফিসের ফাঁকে। অফিসের কাজ মোটামুটি শেষ করেই এনেছি, আর একটুখানি বাকি আছে, সেটা খানিকক্ষণ পরেই করে ফেলা যাবে। সারাদিন কাজ করতে করতে না মাথার ভেতরটা কেমন যেন একটা কি বলবো, একটা ব্ল্যাক বক্সের মতো হয়ে যায়। সেখানে না কিছু ঢোকে না কিছু বেরোয়। তাই জন্যই একটুখানি প্রকৃতির কাছাকাছি চলে আসার চেষ্টা করি, যাতে মনের বন্ধ দরজাগুলো আস্তে আস্তে খুলতে থাকে। আমার গাছগুলোতে তো ফুল ফোটার তো আর তার কোনো বিরাম নেই। যতটুকু যত্ন করি ততটুকুই তারা আমাকে ফেরত দেয়। আর এই দেখুন, এই যে কাশফুলগুলো কিছুদিন আগে ছিল, এই ঘাসগুলো প্রচণ্ড রোদ্রে শুকিয়ে গেছে, কিন্তু দু একটা কাশফুল এখনও ফুটে রয়েছে। আস্তে আস্তে এবারে এই ঘাসগুলোকে তুলতে হবে। আর আমার এই কাঠচাপা গাছগুলোতে দু একটা করে ফুল রোজই ফোটে। আর জুঁই ফুল, বেল ফুলের গাছগুলো তো আবার কালকে সকালের জন্য এরা এখন প্রস্তুতি নিচ্ছে। আসলে বিকেলবেলা গাছগুলোকে একটু জল দিলে পরে গাছগুলোরও একটুখানি সারা দিনের যে একটা প্রচণ্ড দাবদাহ এরা সহ্য করে, তার থেকে বুঝি কিছুটা হলেও এরা পরিত্রাণ পায়। লেবু গাছটাতে আবার ঝেপে ফুল এসছে, লেবুও ধরবে এবার। তবে আগের বার যে লেবুগুলো ধরেছিল, আগের স্লটে যে লেবুগুলো এসেছিল, তার মধ্যে 3টে লেবু এখনও গাছে রয়ে গেছে। ওই দেখুন, বেশ বড় হয়েছে। এটা কাগজি লেবুর গাছ, আর লেবুগুলোর গন্ধ কিন্তু ভীষণ সুন্দর। রস বেশি হয় না এক একটা লেবুতে, কিন্তু একটা ছোট্ট টুকরো লেবু যদি আপনি একটু ভাতের সঙ্গে মেখে নেন, তাতে মনে হয় খাবারের স্বাদ আরও অনেক গুণ বেড়ে যায়। সুজয় চলে এসছে বিকেলবেলা ওর কাজ সেরে। ওর প্রথম কাজই হচ্ছে এই জলের পাত্রটাকে পরিষ্কার করা। ও সকালেও একবার এসে এর মধ্যে জল ঢেলে দিয়ে যায়। ওর বিশ্বাস, যদি পাখিদের জল খাইয়ে পাখিদের যত্নে রাখা যায়, তাহলে আমরাও ভালো থাকব। আর কোনো দিন আমাদের যদি কখনো জল পিপাসা পায়, আমাদেরও জল খাওয়ার জন্য কোনো কষ্ট করতে হবে না। যে যেটা বিশ্বাস করে। আমার এই পতাকাটার মধ্যে থেকে না সুতোগুলো কেমন বেরিয়ে আসছে, আর বারবার লাঠির সঙ্গে জড়িয়ে যাচ্ছে, লাঠিটার সঙ্গে। এটা একটা নতুন ভালো পতাকা এনে এখানে লাগাতে হবে। এখন তো সবাই লাগাচ্ছে, লাগাতে দোষ কী? যদি কেউ আমাকে কোনো ব্যাপারে একটা লেভেল মেরেই দেয়, আমার তাতে কোনো আপত্তি নেই, কারণ আমি একজন হিন্দু, সেটা আমি মনে প্রাণে বিশ্বাস করি, এবং আমি এর জন্য গর্বিতও বটে। আমার পায়রার দল এখন ঘরে ফিরবে। আকাশে তারা আবার চক্কর কাটতে আরম্ভ করেছে। আকাশটা কীরকম একটু মেঘলা মেঘলা। আজকে সানসেটটা তো দেখা গেল না, যদিও আমি আজকে অনেক দেরি করে এসেছি। এতক্ষণে সানসেট তো হয়ে যাওয়ারই কথা। 6:30টার সময় সূর্য থাকে নাকি কলকাতার আকাশে? 6:30 এখন, হ্যাঁ 6:30 বেজে গেছে অনেকক্ষণ। ঘড়ির কাঁটা 7টা ছুঁই। দিনের আলোটা যে আছে, এটাই যথেষ্ট। এখন সুজয় গাছে জল দেবে। সারাদিন কাজ করে এসে ওর এই কাজটা থাকে, এই কাজটা করতেও ভীষণ ভালোবাসে। সারাদিন বলে, মাঝে মাঝেই যখন কাজ থেকে একটু ফুরসত পায়, তখনও গাছগুলোর কথাই চিন্তা করে। যাই হোক, আমি বলেছি, কেন তোর বাড়ির লোকের কথা মনে পড়ে না? তোর ছেলে, তোর বউ, এদের কথা মনে পড়ে না? বলো, না দাদা, আমার মাঝে মাঝে এই গাছগুলোর কথাই মনে পড়ে। এই জল ভরছে, এই জল ভরে এক একটা বালতি নিয়ে গিয়ে গাছে জল দেবে। ভাবছি ওর জন্য ছাদে জল দেওয়ার একটা পাইপ কিনে দেবো, যাতে ওকে আর এই ভারী ভারী বালতিগুলো বইতে হবে না। আর কখনো যদি ও নাও থাকে, তখন আমারও গাছগুলোতে জল দিতে একটু সুবিধে হবে। আমিও হাতে হাতে ওর সঙ্গে এগিয়ে দিই, ওর কিছুটা পরিশ্রমেরও লাঘব হয়। আর সারাদিন খেটে খুঁটে আসার পরে তো নিজের শরীরও চায় যে একটু বিশ্রাম, একটু আরাম। তো আমি ওর সঙ্গে সঙ্গে এটা করে দিই, আমারও একটা ফিজিক্যাল এক্সারসাইজ হয়ে যায়। এই কুড়িগুলো কালকে ফুল হয়ে ফুটবে, তার অপেক্ষায় রয়েছে। আর অন্যান্য জবা গাছগুলোতে প্রত্যেক দিন ভালোই ফুল ফুটছে। গোলাপও ফুটছে দু একটা করে, কিন্তু তার আকার ভীষণই ছোট, কারণ গরমকালে সাধারণত গোলাপ ফুলের সাইজটা খুব ছোট হয়। দোপাটি গাছগুলোতে কিছুক্ষণ আগেই জল দেওয়া হলো। প্রচণ্ড রোদে এরা বেশ ঝিমিয়ে গেছে। আস্তে আস্তে এরাও পাতাগুলো সতেজ করে তুলবে। গ্রীষ্মকালে আমি এত গাছ কোনোদিনও লাগাইনি। এইবারেই দোপাটিগুলো লাগালাম অনেক বছর বাদে। আর দেখা যাক কী হয়। ওই দেখুন, দুটো শালিক দেখে দিনটা শেষ করুন আপনারাও, আমিও শেষ করলাম, কারণ এখনও ছোটোবেলার মতো এই বিশ্বাসটা আমার মনে প্রাণে রয়ে গেছে। আর এই আমার দুজন সঙ্গী পাশের বাড়িতে।
নমস্কার, আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে সারাদিন বিভিন্ন চাঞ্চল্যকর খবরে রাজ্য রাজনীতি বলুন আর আমাদের সোশিও ইকোনমিক যে ফ্যাক্টরগুলো আছে, যে সোশিও ইকোনমিক এনভায়রনমেন্ট যেটা আছে আমাদের রাজ্যের, সেটা বেশ সরগরম ছিল সারাদিনই। প্রথম যেটা আমাকে বেশ নাড়া দিয়ে গেল সেটা হচ্ছে যে এতদিন ধরে একজন পুলিশ কর্তা, একজন ব্যবসায়ী এবং একজন তোলাবাজ, এই তিনজন মিলে একটা সিন্ডিকেট তৈরি করেছিল এবং যে সিন্ডিকেটের টার্গেট অডিয়েন্স ছিল কিছু বয়স্ক নাগরিক যারা কিনা কোনো স্থাবর সম্পত্তির মালিক, অর্থাৎ কোনো বাড়ি বা কোনো জমির মালিক, কোনো বয়স্ক নাগরিক, তাদেরকে এরা টার্গেট করতো। তাদের কাছে গিয়ে তাদেরকে ভয় দেখিয়ে তাদের সম্পত্তি যা মার্কেট প্রাইস তার থেকে অন্তত অর্ধেকেরও কম দামে এরা কিনে নিত। তাহলে অবস্থাটা একবার চিন্তা করুন। একজন পুলিশের সঙ্গে জড়িত, তার নাম বলতে আজ দ্বিধা নেই, তিনি হচ্ছেন শান্তনু সিনহা বিশ্বাস। একজন ব্যবসায়ী জয় কামদার এবং একজন তোলাবাজ, তিনি হচ্ছেন, তার নাম হচ্ছে সোনা পাপ্পু। তার একটা আসল নামও আছে, সেই নামটা এখন আমার মাথায় আসছে না, কিন্তু এটা হচ্ছে তার ডাকনাম বা তার বাজার চলতি নাম। পুলিশ অফিসার থানায় ডেকে সেই বয়স্ক নাগরিককে ভয় দেখাতো। যিনি ব্যবসায়ী তিনি তো টাকার লেনদেনটা তিনিই করতেন, আর যিনি তোলাবাজ তিনি সরাসরি ফিল্ডে নেমে টাকা জোগাড় করতো, আর ভয় তো দেখাতোই, মাসেল পাওয়ার তো দেখাতোই। তো সেই ব্যাপারটা আজকে আমাদের সামনে একেবারে জলের মতো পরিষ্কার হয়ে গেছে। শুধু তাই নয়, এরা দিনের পর দিন এই আতঙ্কের একটা সাম্রাজ্য তৈরি করেছিল এবং সেটা আমাদের এই রাজ্যের বুকে বেশ রমরম করে চালিয়ে গেছে। কেউ তার কোনো প্রতিবাদ করেননি। এতদিন ধরে যে জনদরদি সরকার আমাদের রাজ্যে ছিল, তারাও একেবারে চোখ বন্ধ করে এই ব্যাপারটাকে সমর্থন করে গেছেন। কারণ এই যে তোলার টাকাটা, এই তোলাবাজির যে টাকাটা এরা সংগ্রহ করতো, তার একটা বড় অংশ কিন্তু আমাদের সেই শাসক দলের ফান্ডেই গিয়ে জমা পড়তো। শাসক দলের ডাইরেক্ট সাপোর্ট ছাড়া এই ধরনের কোনো সিন্ডিকেট কিন্তু চালানো যায় না। এটা তো আমাদের কাছে একটা জলভাত হয়ে গেছিলো। আজকে যদি বাড়িতে কোনো ছোটোখাটো কাজও হয়, এই আমার বাড়িতে কিছুদিন আগে একটা ছোট্ট রিপেয়ারের কাজ ছিল, যেটা কিনা করার জন্য সেই কাজটা যখন আরম্ভ হলো, তারপর আমাদের বাড়িতে 2-3 জন পাড়ার দাদা চলে এসেছিলো। তাদের বক্তব্য ছিল যে এই রিপেয়ারিংয়ের কাজের জন্য যেসব মালপত্র লাগছে সেটা তাদের কাছ থেকেই নিতে হবে। এরকমও দিন আমরা দেখেছি যখন বাড়িতে মেঝে করার সময় টাইলস এসছে বাইরে থেকে, সেই গাড়িকে আটকে রাখা হয়েছে, পাড়ার দাদা এসে বাড়িতে বসে থেকে টাকা নিয়ে গেছেন। কেন কি? বাড়িতে টাইলসের গাড়ি এসছে, তার জন্য তাকে টাকা দিতে হবে। অবস্থাটা বুঝুন একবার। আমাদের এই বড়োতে আর একটা চাঞ্চল্যকর ঘটনা আজকে ঘটেছে। সেটা হচ্ছে, আপনারা সবাই ইতিমধ্যে জেনে গেছেন যে আমাদের আগের প্রশাসকের যিনি সেকেন্ড ইন কমান্ড ছিলেন, অর্থাৎ শ্রী অভিষেক বন্দ্যোপাধ্যায়, তার কাছে পুরসভা নোটিশ গেছে তার বাড়ির বেআইনি অংশ ভেঙে ফেলার জন্য। এবং একটা জিনিস ভেবে তো আমি একেবারে হতবাক, তার এবং তার পরিবারের কলকাতার মতো শহরের বুকে 17টার মতন সম্পত্তি আছে, স্থাবর সম্পত্তি আছে, তার প্রায় প্রত্যেকটির মধ্যেই কিছু না কিছু বেআইনি কনস্ট্রাকশন রয়েছে। সেই বেআইনি যে কনস্ট্রাকশনস আছে সেটাকে ভেঙে ফেলতে হবে, সেই মর্মে পুরসভার নোটিশ গেছে। এবং সেই নোটিশটা গেছে 9 নম্বর বড় থেকে, যে বড়তে আমরা থাকি আর কি, আমাদের বাড়িটা যেই বড়োর আন্ডারে। তো সেইখানকার যিনি চেয়ারপারসন শ্রীমতী দেবলীনা বিশ্বাস, তিনি আজকে পদত্যাগ করার জন্য তার অভিপ্রায় প্রকাশ করেছেন এবং তিনি তার পদত্যাগপত্র পাঠিয়ে দিয়েছিলেন, কিন্তু সেটা গৃহীত হয়নি। জানি না সেটা গৃহীত হবে কি না, কিন্তু তার কৈফিয়ত হিসেবে তিনি যেটা বলছেন সেটা আরও হাস্যকর। তিনি বলছেন যে কারোর বাড়িতে যদি লিফট বসানো থাকে বা এসকেলেটর বসানো থাকে, সে যদি পুরসভাকে না জানিয়ে সেটা করে থাকে, তার দায় আমি কেন নিতে যাব? যেখানে যত বেআইনি কাজকর্ম হচ্ছে তার দায় কি আমার? একজন কাউন্সিলর হিসেবে তিনি কিন্তু একজন জনপ্রতিনিধি, এবং একজন জনপ্রতিনিধির কিন্তু একটা সাংবিধানিক দায়বদ্ধতা থাকে। তিনি জানেন খুব ভালো করেই কোনটা নিয়ম আর কোনটা বেনিয়ম।
কালকের শাসক দল আজকে আর ক্ষমতায় নেই, তারা আজকে বিরোধীদের আসনে, তাই কি তিনি এই বলার সুযোগটা পাচ্ছেন? তাই কি তিনি এই গলার জোরটা ফিরে পেয়েছেন? এতদিন তো তিনি আইন কানুন সবই জানতেন না, এতদিন কিছুই জানতেন না, হঠাৎ তিনি রাত জেগে পুরসভার আইন কানুন পড়াশুনো করতে আরম্ভ করেছেন? তা তো নয়, তিনি জানতেন, তিনি সবটাই জানতেন। তিনি চোখ বন্ধ করেছিলেন এবং তার মনে হয়েছিল যে এটা তার এখতিয়ারের বাইরে। হঠাৎ যদি কালকে তাকেও যদি প্রশাসন জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠায়, সেই জন্য তড়িঘড়ি করে তিনি আজ পদত্যাগপত্র দেওয়ার মতো একটা দুঃসাহস করে দেখালেন। এটা আর কিছুই নয়। আরও একটা জিনিস, যে চমক আজকে আমাদের জন্য অপেক্ষা করছিল, সেটা হচ্ছে ফলতার সেই বেতাজ বাদশাহ শেখ শাহজাহান তিনি আজ নির্বাচন থেকে সরে দাঁড়ালেন। সেখানে উপনির্বাচন হওয়ার কথা আগামী 21 তারিখ, অর্থাৎ পরশু দিন, কিন্তু তার আগেই তিনি নির্বাচনের ময়দান থেকে সরে দাঁড়ালেন। সরে দাঁড়ানোর কারণ হিসেবে তিনি যেটা দেখালেন সেটা হচ্ছে যে সেখানে কিছুদিন আগে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী গেছিলেন এবং তিনি সেখানে ফলতার উন্নয়নের জন্য একটি প্যাকেজ ঘোষণা করেছেন এবং তার মনে হয়েছে যে এটি একটি অসাধারণ ব্যাপার এবং এই ঘটনার পর, এই প্যাকেজ ঘোষণার পর আর এখানে নির্বাচনে দাঁড়ানোর কোনো মানেই হয় না, তাই তিনি নির্বাচন থেকে সরে দাঁড়ালেন। অবস্থাটা বুঝুন একবার। যে সন্ত্রাসের মধ্যে দিয়ে এখানকার মানুষেরা দিন কাটাতেন, আমাদের মুঘল সাম্রাজ্যের সম্রাট শাহজাহান তো একটা তাজমহল তৈরি করেছিলেন, আর তিনি এখানে একটা পিঠে বানানোর সংস্কৃতি তৈরি করেছিলেন। বাড়ির মহিলাদের গভীর রাতে তাদেরকে পিঠে বানানোর জন্য ডেকে পাঠানো হতো এবং সেখানে এটাও আমরা দেখেছি যে পার্টি অফিসে কাঁড়ি কাঁড়ি সাদা থান এনে জমা করা হয়েছিল। 4 তারিখ যখন ভোটের ফলাফলটা বেরোবে, তখন যারা বিরোধী পক্ষে ভোট দিয়েছেন তাদের পরিবারের সদস্যদের, তাদের পরিবারের মহিলা সদস্যদের বাড়ি থেকে বার করে এনে তাদের নিগৃহীত করা হবে এবং তাদের স্বামী, ভাই, যেই পুরুষ সদস্যরা থাকুন না কেন তাদেরকে খুন করা হবে এবং বিবাহিত মহিলা যারা থাকবেন তাদের বৈধব্যের প্রতীক হিসেবে তাদের সাদা থান উপহার দেওয়া হবে। অবস্থাটা একবার বুঝুন যে আমরা কোথায় ছিলাম, কি সন্ত্রাস আমাদের জন্য অপেক্ষা করছিল। আজকে কিছুক্ষণ আগে একটা বেসরকারি টিভি চ্যানেলে একটা আলোচনা সভা শুনছিলাম, তাতে একজন বক্তা খুব ভালো একটা কথা বললেন। তিনি প্রথমে বললেন যে প্রথমত যে এখানকার যে বেকারত্ব, সেই বেকারত্বকে ধামাচাপা দেওয়ার জন্য চপ শিল্পের আমদানি করা হয়েছিল। আর দ্বিতীয়ত হচ্ছে যে আজকে এখানে পশ্চিমবঙ্গের মাটিতে আজকে পদ্মফুল ফুটেছে, সেটাই স্বাভাবিক, কারণ পদ্মফুল কিন্তু পাকে জন্মায় এবং পূর্বতন সরকার আমাদের পশ্চিমবঙ্গের রাজ্য রাজনীতি বলুন বা রাজ্য অর্থনীতি বলুন বা রাজ্যের আর্থসামাজিক ব্যবস্থায় বলুন, পুরোটাই পাঁকে পরিণত করেছিলেন। তাই স্বাভাবিকভাবে প্রকৃতির নিয়মে সেখানে তো পদ্মফুল ফুটবেই। প্রকৃতির নিয়মকে তো কেউ অগ্রাহ্য করতে পারেন না। কথাটা শুনে খুব ভালো লাগলো, তাই জন্য আপনাদের সামনে বললাম। যাই হোক, নিজেরা সচেতন থাকুন, চোখ কান খোলা রাখুন, সাবধানে থাকুন, বিশ্বস্তভাবে নিজের যত্ন নিন। আপনার আশেপাশে কেউ যদি কোনো বিপদে পড়ে, তার দিকে আপনার সাহায্যের হাতটা যেন সর্বদাই বাড়ানো থাকে। আজকে আমার নোটে গাছটা এখানেই মুড়োচ্ছে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যদি আমার বক্তব্য আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকের মতো আসি, নমস্কার।